নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মাদক পাচার মামলায় গ্রেপ্তার বিজেপি নেত্রী। জুনিয়র ডাক্তারদের মঞ্চে তিনি গিয়েছিলেন পামেলা গোস্বামী। বিজেপি নেত্রীর ছবি দিয়ে তৃণমূলের ছবি, সেই ছবি পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। আরজিকর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ, জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক উস্কানি এড়াতে পরামর্শ তৃণমূলের এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক কোনো উস্কানিতে যেন কান না দেয় এই জুনিয়র ডাক্তারেরা। আপনাদের জানিয়ে রাখি, জুনিয়র ডাক্তারেরা যে আন্দোলন করছেন এবং স্বাস্থ্য ভবন অভিযান করেছেন এবং সেখানেই এই মাদক পাচার মামলায় ধৃত এবং গ্রেপ্তার বিজেপি নেত্রী এবং দেখা গিয়েছিল পামেলা গোস্বামীকে, এবং তা ঘিরে তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট আপনাদের জানিয়ে রাখি। এই পোস্ট সামনে আসে এবং বিজেপি নেত্রীর ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পোস্ট যখন সামনে আসে, তাদের বলা হয় যে আন্দোলনকারীদের বলা হয় তারা যাতে রাজনৈতিক কোনো উস্কানিতে কান না দেয়। আরও বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানতে পারছো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ঠিক কি পোস্ট করা হয়েছে? দেখো, বেশ কয়েকদিন ধরে অর্থাৎ 9 আগস্ট থেকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তাদের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে, এবং সেখানে প্রথম থেকে এই আন্দোলনটি অত্যন্ত অরাজনৈতিক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে সেখানে রাজনৈতিক অনুপ্রবেশ যে ঢুকছে তা কিন্তু পরিষ্কার। ইতিমধ্যেই কয়েকজন বামপন্থী নেতাকে দেখা গেছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, এবং গত দুদিন ধরে দেখা যাচ্ছে পামেলা গোস্বামী বিজেপির নেত্রী, তিনি একসময় মাদক পাচারে অভিযুক্ত ছিলেন। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্বের ছবি রয়েছে, এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেই তথ্যটি তারা সামনে এনেছে যে এতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন একটা সামাজিক লড়াই ছিল, একটা পবিত্র স্বার্থে তারা লড়াই করছিলেন। কিন্তু যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং যেভাবে তাদের সাহায্য করছেন, কেউ খাবার দিচ্ছেন, কেউ জল দিচ্ছেন, এবং বিভিন্ন রকম ভাবে তারা যাতে আন্দোলন করতে পারেন, স্বাস্থ্য ভবনের সামনে বসে থাকতে পারেন, তার জন্য সহযোগিতা করছেন, সেই ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সামনে আনা হয়েছে। এই পামেলা গোস্বামীকে বিজেপির প্রথম সারির বহু নেতৃত্বের সঙ্গে দেখা গেছে, বিজয় বর্গীর সঙ্গে তাকে দেখা গেছে বিজেপি নেতা, এছাড়াও বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে সুকান্ত মজুমদার থেকে শুরু করে। এবার যদি তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। পামেলা গোস্বামীকে, যিনি একসময় মাদক পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বিজেপি নেত্রী, তাকে দেখা গিয়েছে আন্দোলনকারীদের মাঝে এবং তাকে ঘিরে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সতর্ক করেছে আন্দোলনকারীদের। কি বলবেন আপনি? না, দেখুন, আমি ঠিক জানি না যে ব্যাপারটা ডাক্তারবাবুরা ওনাকে পেশেন্ট হিসেবে নিয়েছেন কিনা, মানে কোনো ড্রাগ অ্যাডিক্ট পার্সনকে তারা রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে কি করে মুক্ত করা যায় সেই জন্য ডাক্তারবাবুরা ওনাকে ডেকেছেন কিনা আমার জানা নেই। কারণ পামেলা গোস্বামী শুধু এলিগ নন, তাকে কোর্টে পর্যন্ত প্রডিউস করা হয়েছিল, তার গাড়ি থেকে ড্রাগস পাওয়া গিয়েছিল, এবং সেটা 2021-এর বিধানসভা নির্বাচনেরও আগে। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই রাকেশ সিং গোষ্ঠীর সঙ্গে পামেলা এই গোস্বামী এর সম্পর্ক ছিল। এই সম্পর্কের ক্ষেত্রে পরবর্তীকালে তাদের সমস্যা দেখা যায় এবং সেই থেকে এই ঘটনা প্রকাশ্যে আসে। এবার আমার বক্তব্য, ডাক্তারবাবুদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো অরাজনৈতিক বলছে। গতকালকে দেখলাম অগ্নিমিত্রা পাল গো ব্যাক স্লোগান শুনলেন। পামেলা গোস্বামী তো বিজেপির একজন প্রতিষ্ঠিত নেত্রী, তাকে মঞ্চে আহ্বান করে তারা কি বার্তা দিতে চাইলেন ডাক্তারবাবুরাই ভালো বলতে পারবেন। একটা বার্তা হতে পারে যে ড্রাগ এডিক্ট মহিলা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে তারা উদ্ধার করেছেন বা তার উপর ট্রিটমেন্ট করছেন, সেই জন্য তারা দেখছেন কিনা সেটা জুনিয়র ডাক্তারবাবুরা ভালো করে বলতে পারবেন। তবে এই বার্তাটা আখেরে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি যে সাধারণ মানুষের সহমর্মিতা, সেই জায়গাটা কোথাও ধাক্কা খায়। তাহলে মানুষের মনে প্রশ্ন জাগে, এই আন্দোলন কি আসলে ব্যাক বাই বিজেপি আর ব্যাক বাই সিপিএম? কারণ গতকালকেও আমরা দেখেছি আরেকজন বামপন্থী সেলিব্রিটি, যিনি তার পরিচয়, তার বাবার সিপিএম এর দুর্দন্ত প্রতাপ নেতা ছিলেন, তিনি নিজেও সিপিআইএম করেন এবং সিপিআইএম এর মিছিলে হাঁটেন, তাকেও তারা মঞ্চে ওখানে ছিলেন এবং তার সাথে জুনিয়র ডাক্তাররা সেলফি পর্যন্ত তুলেছেন। আমি পার্টিকুলার নাম করে বলতে চাইছি না, কিন্তু এই ধরনের ঘটনা যদি ক্রমান্বয়ে একটার পর একটা সামনে আসে, তাহলে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে এই ধারণা হবে এই আন্দোলনটা আসলে জুনিয়র ডাক্তারদের নয়, ইটস ব্যাক বাই বিজেপি অ্যান্ড সিপিএম। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি,
আরজিকর কাণ্ডে, এই আরজিকরের কাণ্ডকে সামনে রেখে জুনিয়র ডাক্তারেরা যখন স্বাস্থ্য ভবন অভিযান করেছেন, ঠিক সেখানেই পামেলা গোস্বামীকে দেখা গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেমনটা বলছিলে, দেখো তাকে বেশ কয়েকবার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। একবার মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার সঙ্গে রাকেশ সিং এর একটা সম্পর্ক ছিল এবং বিজয় বর্গীর সঙ্গে তার বহু ছবি কিন্তু সমাজ মাধ্যমে আছে। সুকান্ত মজুমদারকেও দেখা গেছে এই পামেলা গোস্বামীর সঙ্গে। একজন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত নেত্রী কিভাবে এই একটা অরাজনৈতিক যে আন্দোলন চলছেন বলে ডাক্তাররা দাবি করছেন, সেটা কি তারা বলতে পারেন? কারণ সেই মিছিলে বা সেই অবস্থান মঞ্চে এসইউসিআই এর বহু নেতাকে দেখা গেছে, ডিএসওর বহু নেতাকে দেখা গেছে, বহু সিপিআইএম নেতাকে দেখা গেছে এবং সেখানে নতুন সংযোজন ভারতীয় জনতা পার্টির একজন প্রতিষ্ঠিত নেত্রী এবং যিনি মাদক পাচারে যুক্ত রয়েছেন সেই রকম একটি নেত্রী পামেলা গোস্বামী, তাকেও দেখা যাচ্ছে। অর্থাৎ এই কীর্তিমান ভারতীয় জনতা পার্টির নেত্রী কিভাবে এই আন্দোলনে প্রবেশ করলেন তা নিয়ে কিন্তু জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চাননি। আরো একটা বিষয় জানার চেষ্টা করব। এর আগে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম তিনি যখন গিয়েছিলেন এবং অগ্নিমিত্রা পল তিনি যখন গিয়েছিলেন, অধীর চৌধুরী যিনি যখন গিয়েছিলেন, সেক্ষেত্রে তাদের কিন্তু আসতে দেওয়া হয়নি, গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে প্রথাসিদ্ধ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু কলকে দিতে পারেননি এই আন্দোলনে। সেক্ষেত্রে এই পামেলা গোস্বামী যখন পৌঁছে গেলেন এবং তাকে ঘিরে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হচ্ছে, পামেলা গোস্বামীর পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? দেখো, প্রথমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক নেতৃত্ব প্রবেশ করার চেষ্টা করেছিলেন। জুনিয়র ডাক্তাররা একটা জায়গাতে কিন্তু তারা স্থির ছিলেন, কোনো রাজনৈতিক নেতাকে তারা প্রবেশ করতে দিচ্ছেন না। কিন্তু যেভাবে আন্দোলন গত কয়েকদিন ধরে চলছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা রাজনৈতিক নেতাদের অনুপ্রবেশ ঘটছে। এ নিয়ে পামেলা গোস্বামীর সঙ্গে কিছুক্ষণ আগে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো মতেই তাকে যোগাযোগ করা যায়নি। তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বও কিন্তু এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তবে যে ছবি সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে, তা নিয়ে কিন্তু রাজনীতি যে যথেষ্ট তঙ্গে উঠবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, ড্রাগ মামলায় গ্রেপ্তার বিজেপি নেত্রী এই পামেলা গোস্বামীকে দেখা গেল এই আন্দোলনকারীদের মধ্যে পৌঁছে গিয়েছেন এবং তাঁর ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে যা আরজিকর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলা হচ্ছে এবং এই রাজনৈতিক উস্কানি থেকে যাতে বিরত থাকে এই জুনিয়র ডাক্তারেরা, সেদিকেই এমনই মন্তব্য করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, এর আগে যখন এই আন্দোলনকারীদের মাঝে কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন, জল দিতে গিয়েছিলেন এমনটা তিনি বলেছিলেন, তখনও কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। কিন্তু পামেলা গোস্বামীকে দেখা গেল এবং তৃণমূল কংগ্রেস বলছে যে রাজনৈতিক উস্কানি দিচ্ছে বিজেপি এবং এই রাজনৈতিক উস্কানি থেকে আপনারা বিরত থাকুন। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, আমার বিষয়টা জানা নেই, কারণ আমি না জেনে মন্তব্য করতে পারবো না কে ছিল কে ছিল না। কিন্তু প্রথম থেকে তৃণমূল এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলার চেষ্টা করছে মূল কারণ খোঁজার থেকে। আর এইটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক আন্দোলন। ছাত্ররা আন্দোলন করছে, নাগরিক সমাজ আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, রাস্তায় মানুষ, বাংলার মানুষ। তাতে রাজনীতির কোনো নাম ও গন্ধ কোথাও নেই। কিন্তু তৃণমূল বারবার এটাকে রাজনৈতিক আখ্যা দিয়ে, রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে, রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করছে। তার মধ্যে দিয়ে তৃণমূল আন্দোলনটা কেন করছে সেটা না কারণ খুঁজে আন্দোলনটাকে দমন করা, আন্দোলনটাকে পীড়ন করা, মারপিট করা, আটকানো, তাদের কটূক্তি করা, এটা তো বরাবর তৃণমূল করে আসছে। তো ফোঁস করে হয়নি নেতাদের, তা এখন এসব করছেন। যদি কোনো রাজনৈতিক আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ঢুকে থাকেন, তাহলে যারা আন্দোলন করছেন তারা বুঝবেন, তারা তাদেরকে বলবেন, অনুরোধ করবেন বাইরে চলে যেতে। তৃণমূল তো আগে আন্দোলনটা কেন হচ্ছে সেটা দেখুক। আসলে তৃণমূল দিশেহারা, যে কোনো ভাবেই আন্দোলনকে ধামাচাপা দিতে চাইছে, যেভাবে কলকাতা পুলিশ চাপা দিতে চেয়েছিল। এখন মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে গেছে, তাই মুখ্যমন্ত্রী আন্দোলনটাকে নিচু করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, অপমান করার চেষ্টা করছেন। এর মধ্যে দিয়ে ফলপ্রসূ কিছু হবে না। আলোচনা করে অ্যামিকেবল সেটেলমেন্টের রাস্তা খুঁজে বার করুন, সেটা বোধহয় ভালো হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেসের মুখপাত্র
সৌম্য আইচ রায়। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এমনটা অভিযোগ তোলা হয়েছে। ড্রাগ মামলায় গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, তাকে দেখা গিয়েছে আন্দোলনকারীদের মাঝে এবং তাকে ঘিরেই একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি নেত্রীর ছবি পোস্ট করে যে বিজেপির পক্ষ থেকে কোনো উস্কানি দেওয়া হলে তাতে আপনারা কান দেবেন না এবং এই রাজনৈতিক উস্কানি থেকে আপনাদের বিরত রাখুন, এমনটাই বলা হয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। গ্রেপ্তার বিজেপি নেত্রী, অর্থাৎ যে মাদক পাচার মামলায় গ্রেপ্তার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, তাকে দেখা গেল আন্দোলনকারীদের মধ্যে। তিনি গিয়েছিলেন সেখানে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে এবং বিজেপি নেত্রীর ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে বলা হলো যে আরজিকর নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ, জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক উস্কানি এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। এর আগে যখন অরাজনৈতিকভাবেই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিম তিনি যখন পৌঁছে গিয়েছিলেন, তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে। কিন্তু বিজেপি নেত্রী মাদক পাচার কাণ্ডে তিনি গ্রেপ্তার হয়েছিলেন পামেলা গোস্বামীকে দেখা গিয়েছে সেখানে। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির এখানে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা করছে এই আন্দোলনকে, কি বলবেন? একটা গণ আন্দোলন চলছে, একটা জনজাগরণ ঘটছে প্রত্যেক দিন। তার মধ্যে থেকে একজনকে বিচ্ছিন্ন করে, দুজনকে বিচ্ছিন্ন করে কোনো অভিযোগ খাড়া করবার চেষ্টা কেউ করতে পারে। যে মানুষগুলো এই আন্দোলনে রাস্তায় নেমেছেন, কয়েক লক্ষ মানুষ, সংখ্যাটা হয়তো শুধু বাংলাতেই কোটি ছাড়িয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, এই মানুষগুলোর ভিতর কোনো একজন কোনো একটা রাজনীতির লোক হিসাবে পরিচিত হতে পারেন। এই মামলাটার ভিতর কোনো একজনের বিরুদ্ধে থানায় কোনো একটা নির্দিষ্ট এফআইআর থাকতে পারে। নির্দিষ্ট করে তো আমি জানি না 1 কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে তার বিরুদ্ধে কোথায় কি অভিযোগ আছে বা নেই এ বলা সম্ভব না, কারোর পক্ষেই বলা সম্ভব না। কিন্তু ঠিক এইটাকে খোঁজা কার পক্ষে সম্ভব? আপনি যদি অনেকগুলো মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দেন বা রাস্তায় শুইয়ে রেখে দেন, অনেক ওপর থেকে শকুন সেই মানুষগুলোর ভিতর যে মৃত তাকে খোঁজে, ভাগার খোঁজে, ভাগার। তৃণমূল কংগ্রেস এত মানুষের ভোট পাওয়ার পরে এখন গোটা রাজ্যের জনমতের মাঝখানে জন আন্দোলনের চাপে গণ আন্দোলনকে ধ্বংস করবার জন্য ভাগার খুঁজছে। এত মানুষের অংশগ্রহণ, এত মানুষের স্বতঃস্ফূর্ত আবেদন, স্বতঃস্ফূর্ত দাবিকে নস্যাৎ করতে চাইছে। তার গায়ে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল কে কবে করেছেন সেই স্ট্যাম্প লাগিয়ে দিয়ে। তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্য, তৃণমূল কংগ্রেসের সমর্থক অজস্র সভ্য ভদ্র মানুষের কাছে লজ্জা, তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটার যে নেতারা এই প্রয়াস চালাচ্ছেন সেই নেতারা। যত তাড়াতাড়ি সেই নেতারা এটা বুঝবেন, তত তাড়াতাড়ি বাংলার জনমতের এবং বাংলার বুকে গড়ে ওঠা সবচাইতে বড় গণ আন্দোলনকে তারা প্রকৃত চিহ্নিত করতে পারবেন। তার আগে পারবেন না। শকুন ভাগার খোঁজা বন্ধ করুক, তার বদলে কোকিল কুহু কুহু করে গান গেয়ে উঠুক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এবং জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। মানিক ভট্টাচার্য অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন, সেই মানিক ভট্টাচার্যকে, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূলের বিধায়কও তিনি, এবং তাকে এবার জামিন মঞ্জুর করেছে। তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল 2022 সালের 11ই অক্টোবর। টানা 23 মাস পর অবশেষে তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
সিবিআই মামলায় এর আগেই সুপ্রিম কোর্টের রক্ষা কবচ ছিল তার কাছে। জেল থেকে আজই ছাড়া পেতে পারেন মানিক ভট্টাচার্য। পাসপোর্ট জমা রাখতে হবে, অর্থাৎ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পাসপোর্ট জমা রাখতে হবে তাকে, এবং তিনি এই মুহূর্তে কোথাও যেতে পারবেন না। দেশ ছেড়ে যদি কোথাও যান তাহলে জানাতে হবে পুলিশকে, মোবাইল নম্বর দিয়ে রাখতে হবে, এমনটাও বলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার মানিক ভট্টাচার্যর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এবং এই মানিক ভট্টাচার্যকে 2022 সালে 11ই অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় 23 মাস পর তাকে ছাড়া হচ্ছে। মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। ইডির মামলায় জামিন মানিকের। সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ ছিল আগে, জেল থেকে আজই ছাড়া পেতে পারেন। যেহেতু এই সিবিআই মামলায় তার সুপ্রিম কোর্টের রক্ষা কবচ ছিল, সেক্ষেত্রে আজই জেল থেকে ছাড়া পেতে পারেন মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে তার মোবাইল ফোন এর যে নম্বর থাকবে সেই নম্বরটি পুলিশকে দিয়ে যেতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আপনাকে কলকাতা টিভিতে আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুরের খবর উঠে আসছে, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জামিন মঞ্জুর করা হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখুন, জামিন পেয়েছেন, জামিন পাওয়া নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। জামিন বিচার ব্যবস্থার একটা অঙ্গ, বিচার ব্যবস্থার একটা প্রচলিত অঙ্গ হচ্ছে জামিন। ভারতবর্ষের যে কোনো নাগরিকের তদন্ত চলাকালীন তার জেল কাস্টডিতে থাকাকালীন জামিন পাওয়ার অধিকার আছে, এবং সেটা কি কারণে পেয়েছেন সেটা আদালত ঠিক করবে। কিন্তু সিবিআই আর ইডি বারবার বিভিন্ন দুর্নীতিতে যে তথ্য, যে প্রমাণ, যে কিভাবে সাজাচ্ছে আমরা জানি না, যে দোষীরা বারবার জামিন পেয়ে যাচ্ছেন, দোষী সাব্যস্ত হওয়ার আগেই জামিন পাচ্ছেন, এ বিষয়ে কিন্তু মানুষের সন্দেহ বারবার দানা বাড়ছে। তাহলে কি কোথাও সিবিআই এর ইডির রাশ আলগা হচ্ছে? তাহলে কি এটা কি রাজনৈতিক কারণে রাশ আলগা হচ্ছে, নাকি কোনো জায়গায় আবারও সেই তথ্য উঠে আসছে যে তাহলে কি দাদা দিদির কথা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়গুলো রাজনীতির ময়দানে ঘোরা করছে। কারণ আমরা জানি যে চিট ফান্ডের মালিকরা আজও ঘুরে বেড়াচ্ছে। কালীঘাটের কাকুর স্বর আজও পাওয়া যায় না। কালীঘাটের কাকু যেরকম বলেছিল আমি কেন, আমার সাহেবকে কেউ ছুটে পারবে না, সেটা বাস্তবে প্রমাণের দিকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাদের জানিয়ে রাখি, মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করা হয়েছে। সেক্ষেত্রে সৌম্য আইচ রায় যেমনটা বলছেন যে এই জামিন নিয়ে তার কিছু বলার নেই, তবে সেক্ষেত্রে ইডি এবং সিবিআই এর দিকেই তিনি প্রশ্ন তুললেন, তাহলে তারা কিভাবে, অর্থাৎ এই কেন্দ্রীয় সংস্থা কিভাবে তারা তথ্য সাজাচ্ছেন, কিভাবে তারা নথি সাজাচ্ছেন, এবং সেদিকেই প্রশ্ন তুললেন সৌম্য আইচ রায়, কংগ্রেসের মুখপাত্র। তবে মানিক ভট্টাচার্যের জামিনের পর তৃণমূল নেতা, অর্থাৎ তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা কলকাতা টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন তারা শোনাবো পরপর। সুপ্রিম কোর্টের একটা রায় দেখছিলাম, আপনারাও দেখেছেন, যেখানে তারা ইডিকে বলেছেন অনির্দিষ্টকালের জন্য শুধু সন্দেহের বশে আপনারা কাউকে আটকে রাখতে পারেন না। বলেছিলেন বেল ইজ দ্য রুল আর কাস্টডি ইজ এক্সেপশন। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ভারতবর্ষে সিবিআই তারা যে আইনে চলে, ইডির আইন আলাদা, এবং ইডি অনন্তকাল কাউকে শুধু সন্দেহের বশে আটকে রাখেন। সেটা এই মানিকবাবুর ক্ষেত্রেই শুধু বলছি না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে। আবার ঠিক উল্টোটা হচ্ছে, ইডির কনভিকশন রেট সব থেকে খারাপ, শেষ পর্যন্ত কারুর বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেন না। এমতো অবস্থায় যে কোনো সাধারণ নাগরিকের মানিকবাবু দোষী না নির্দোষ সে তো পরে ট্রায়ালে প্রমাণ হবে, কিন্তু সাধারণ মানুষের যে অধিকার সেটা হচ্ছে বেলের অধিকার, এবং অনন্তকাল তাকে কাস্টডিতে রেখে দেওয়া তো চলতে পারে না। তো আজকের হাইকোর্টের রায় সেই তথ্যই প্রমাণিত হচ্ছে। সুপ্রিম কোর্টের একটা
পাওয়াটা তো অপরাধ থেকে মুক্তি নয়, জামিন পাওয়া একটা প্রসেস। সেই প্রসেসে জামিন পেয়েছেন যখন বুঝেছেন যে সাক্ষ্য এবং প্রমাণ লোপাট করবার সম্ভাবনা কমে গেছে। যত প্রমাণ এবং যত সাক্ষ্য ইতিমধ্যে চলে এসছে, তখন স্বাভাবিকভাবেই আদালত তাকে জামিন দেন। জামিন এতদিন না দেওয়ার কারণ হচ্ছে এটাই। আমাদের একটু অপেক্ষা করতে হবে। অন্য দুটো সংগঠনের আইএমএ এবং সার্ভিস ডক্টর ফোরামের প্রতিনিধিরা এখন এসে পৌঁছানো, একটু আপনাদের অপেক্ষা করতে হবে। একটু 5-5টা মিনিট একদম সামনে ব্যারিকেডের সামনে চলে আসতে বলুন। হ্যাঁ, মেন মঞ্চটা, মেন মঞ্চটা। আইএমএর শোরুম কি হলো বাবু, দেখেছিস? ওদের দুজন কোরিয়াটের কাছে আটকে আছে। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সিনিয়র ডাক্তারেরা। এই মুহূর্তে আইএমএর যারা সদস্য রয়েছেন তারাও এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তারা কিছু বলতে চাইছেন, যেহেতু চিকিৎসক এবং রাজ্যের যে জট তৈরি হয়েছে ইতিমধ্যে, এবং সেই বিষয়কে সামনে রেখে, এবং অন্যদিকে যাদের ওপর অভিযোগ রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইএমএর পক্ষ থেকে যাদের বহিষ্কার করা হয়েছে, এবং সুশান্ত রায়কে বহিষ্কার করা হয়েছে, অভিজ্ঞকে বহিষ্কার করা হয়েছে, সৌহিত্রকে বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সিনিয়র ডাক্তারেরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাংবাদিকদের মুখোমুখি সিনিয়র ডাক্তারেরা। আপনারা জানেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত অবস্থায় রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তার এবং নবান্নের মধ্যে যে জট তৈরি হয়েছে, দেখা করার জন্য বলা হলেও তারা এখনো পর্যন্ত দেখা করেননি। বিভিন্ন শর্ত রেখেছেন, সেই শর্ত কি মেনে নেবে নবান্ন, সেদিকেও নজর রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সিনিয়র ডাক্তারেরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফিরে এলাম বিরতির পর। আপনাদের স্বাস্থ্য ভবনেই নিয়ে যাব, কারণ স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। 5 দফা দাবি তাদের, এবং 4টি শর্ত রেখেছেন তারা, এবং তার উপরে নির্ভর করছে আলোচনার ভবিষ্যৎ। অর্থাৎ নবান্নের সঙ্গে এই জুনিয়র ডাক্তারদের যে আলোচনা, সেই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে। রাতভর ধর্নার পর আজ সকালেও একইভাবে নিজেদের দাবিতে চলছে স্লোগান, নিজেদের দাবিতে চলছে তারা, নিজেদের দাবিতে অনড় রয়েছেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখনো পর্যন্ত জারি রয়েছে। রাতভর ধর্নায় জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবনের সামনে তারা নিজেদের দাবি নিয়ে অনড় রয়েছেন। তাদের 5টি দাবি রয়েছে মূলত, এবং 4টি শর্ত রয়েছে। এবং নবান্নের পক্ষ থেকে কালকে যখন তাদের কাছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটি চিঠি আসে ইমেল মারফত, সেই চিঠিতে তারা 4খানা শর্ত দিয়েছিলেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এই 4টি শর্তই। তবে এই শর্তগুলি কি মানবে নবান্ন? এই শর্তগুলি কি স্বাস্থ্য ভবন থেকে মেনে নেওয়া হবে? রাজ্যের সঙ্গে যে চিকিৎসকদের যে জট তৈরি হয়েছে ইতিমধ্যে, সেই জট কিন্তু এখনো রয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে এখনো পর্যন্ত তাদের আন্দোলন জারি রেখেছেন। অর্থাৎ আপনারা জানেন যে 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে 5টার সময়, বিকেল 5টার মধ্যে কর্মবিরতি থেকে উঠতে হবে। 9 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কর্মবিরতি সরিয়ে তাদের কাজে যোগদান করতে হবে, সেই নির্দেশ তারা কিন্তু মানেননি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই মুহূর্তে সেই একই ছবি দেখা যাচ্ছে। স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারেরা তারা কিন্তু এখনো পর্যন্ত তারা আন্দোলন তারা জারি রেখেছেন। আরো কি জানতে পারছো, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা, যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু একই রকম ভাবে জারি রয়েছে। গতকাল রাতভর এই ধর্ণা চলেছে, এবং গতকাল বিকেল বেলায় 5:30 নাগাদ যে মেল পাঠানো হয়েছে জুনিয়র ডক্টরদের তরফে মুখ্য সচিবকে, সেখানে কিন্তু স্পষ্টত তারা তাদের 4টি দাবির কথা উল্লেখ করেছে, বা বলা যেতে পারে 4টি শর্তের কথা উল্লেখ করেছে। কি সেই শর্ত? এই 4টি শর্তের মধ্যে তারা প্রথমেই উল্লেখ করেছে যে তাদের 30 জন যে প্রতিনিধি, সেই 30 জন, অন্তত পক্ষে 30 জন প্রতিনিধিকে এই বৈঠকে তাদের যোগ দিতে হবে। তার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে এই তাদের যে আন্দোলন, আরজিকর মেডিকেল কলেজের যে নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ জুড়ে যে আন্দোলন চলছে, গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে,
সেক্ষেত্রে কিন্তু রাজ্যের 26টি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এই আন্দোলনে সামিল হয়েছেন। সেক্ষেত্রে তাদের 30 জন প্রতিনিধি অন্তত পক্ষে রাখতে হবে। শুধু তাই নয়, এই গোটা যে বৈঠকটি সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতির প্রয়োজন রয়েছে। তার কারণ তারা এর আগে যে 5টি দাবি জানিয়েছিলেন সেই দাবির মধ্যে রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা, পুলিশ কমিশনারের অপসারণ, সেই সঙ্গে তাদের গোটা যে চিকিৎসা পরিকাঠামোর ক্ষেত্রে তাদেরকে নিরাপত্তার যে দাবি, সেই নিরাপত্তার বিষয়টিও কিন্তু অগ্রাধিকারে থাকছে। এরকম 5 দফা যে দাবি রয়েছে সেই দাবিকে মান্যতা দিয়েই কিন্তু বৈঠকে আলোচনা হবে এবং সেটা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। শুধু তাই নয়, এই গোটা বৈঠকটি সরাসরি সম্প্রচার হবে এমনটাই কিন্তু তাদের দাবি রয়েছে। সেই দাবিকে উল্লেখ করেই কিন্তু তারা 4টি শর্ত দিয়েছেন এবং সেই 4টি শর্ত পূরণ না হলে কোনোভাবেই কিন্তু আলোচনার ক্ষেত্র প্রস্তুত হবে না বা আলোচনা তারা যাবেন না, এমনটাই কিন্তু গতকাল তারা মেইলে জানিয়েছেন। তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাতভর ধর্ণা চলেছে এবং গতকাল বিকেল 5টা পর্যন্ত সুপ্রিম কোর্টের যে আলটিমেটাম ছিল, যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের জানানো হয়েছিল যে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করুন এবং তারা চিকিৎসা পরিষেবায় ফিরে যান। কেননা বহু দূর দূরান্তের রোগী যারা আসছেন বিভিন্ন হাসপাতালে, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে ফিরে যেতে হচ্ছে। তারা প্রয়োজনীয় যে চিকিৎসা, সেই চিকিৎসা পরিষেবা কিন্তু তারা পাচ্ছেন না। সেই বিষয়টিকে সামনে রেখেই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে যেরকম তাদেরকে আবেদন জানানো হয়েছিল, রাজ্যের তরফেও কিন্তু গতকাল যখন নবান্ন থেকে প্রেস কনফারেন্স হয় তখনও কিন্তু তাদেরকে জানানো হয়েছে যে তারা তাদের যে সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করুন, তারা চিকিৎসা পরিষেবা যাতে যথাযথভাবে দেওয়া যায় সেই বিষয়টিতে তারা ফিরে আসুন। অবশ্যই আলোচনার জায়গা রয়েছে, কিন্তু শর্ত পূরণ না হলে তারা কোনোভাবেই আলোচনায় যেতে রাজি নয়, এমনটাই কিন্তু তাদের অনড় অবস্থান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। ফলে গতকাল রাতভর যেরকম ধর্ণা চলেছে স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায়, আজকে সকাল থেকেও কিন্তু একই রকম ভাবে সেই আন্দোলনের ঝাঁজ বা সেই আন্দোলনের তীব্রতা একই রকম ভাবে রয়েছে এবং তারা তাদের সেই অনড় অবস্থানে রয়েছে। অর্থাৎ সেই প্রশ্নের উত্তরই আমাদের এখন চোখ রাখতে হবে যে এই জুনিয়র চিকিৎসকেরা এবং নবান্নের সঙ্গে যে জট তৈরি হয়েছে সেই জট কি সরে যাবে নাকি এই জট থেকে যাবে। অনেক ধন্যবাদ সত্য সুন্দর তোমাকে। আপনাদের জানিয়ে রাখি যে এর পরিপ্রেক্ষিতে যখন তারা 4টি শর্ত দিয়েছিলেন, সেক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছিলেন যে এক্ষেত্রে তারা যখন দেখা করছেন না তাহলে পরে রাজনৈতিক উদ্দেশ্য তৈরি হচ্ছে বলে তিনি বলেছিলেন। তবে এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এটা শর্ত ঠিক নয়, এটা অনুরোধ বলতে পারেন, রিকোয়েস্ট বলতে পারেন। যদি শর্ত বলেন তাহলে শর্ত। অবভিয়াসলি আমাদের যে 5 দফা দাবি, সেই দাবিগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং লাইভ স্ট্রিমিং করতে হবে এবং অন্ততপক্ষে 30 জন আমাদের অ্যালাউ করতে হবে। কারণ আন্দোলনটা শুধুমাত্র কয়েকটা মুষ্টিমেয় কলেজের নয়, আন্দোলনটা সমস্ত মেডিকেল কলেজের, সর্বোপরি সমগ্র মানুষের আন্দোলন। না, কোনো রাজনৈতিক কারণ নেই। এখানে যে সমস্ত মানুষজনকে দেখছেন তারা মনুষ্যত্বের জায়গা থেকে এখানে দাঁড়িয়ে আছে। মনুষ্যত্বের উপরে কিছু থাকবে না, এটা আমার মনে হয়। প্রত্যেকের একটা রাজনৈতিক রং আছে, প্রত্যেকেই একটি রাজনীতিতে বিলং করে। রাজনীতি বাদ দিয়ে কোনো মানুষ হয় না, এটা একদম সত্যি কথা। মানে তার জন্য কোনো পতাকা নিয়ে রং নিয়ে দাঁড়াতে হবে তার কোনো মানে নেই। কিন্তু এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে মনুষ্যত্ব বলে একটি ব্যাপার আছে। সেই মনুষ্যত্বের জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে মানুষজন রাস্তায় এসছেন। এর মধ্যে কোনো রাজনীতি নেই। ঠিক যেভাবেই আমাদের ধর্ণা চলছে সেইভাবেই চলবে, যতক্ষণ না আমাদের কোনো রকম কোনো কথা দাবি মানা হচ্ছে। আরজিকরের দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, পূর্ত দপ্তরের কাজে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট এবং একটা শৌচাগারও রক্ষণাবেক্ষণ করতে পারে না পূর্ত দপ্তর, এমনটা বলা হয়েছে। এবং পূর্ত দপ্তরের সমালোচনায় প্রধান বিচারপতি এবং শিলিগুড়িতেও আদালতে একই পরিস্থিতি এবং জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি, এমনটাই মন্তব্য আদালতে। পূর্ত দপ্তরের কাজে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট, জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই মন্তব্য, একটি শৌচাগারও রক্ষণাবেক্ষণ করতে পারে না তারা। সমালোচনায় প্রধান বিচারপতি, পূর্ত দপ্তরের কাজে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। পূর্ত দপ্তরের কাজ ঘিরে অসন্তুষ্ট হয়েছে হাইকোর্ট। শিলিগুড়িতেও আদালতে একই পরিস্থিতি জনস্বার্থ মামলার করা হয়েছিল এবং এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন মন্তব্য করা হয়েছে। পূর্ত দপ্তরের কাজে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। পূর্ত দপ্তরের সমালোচনায় প্রধান বিচারপতি, শিলিগুড়িতেও একই রকম পরিস্থিতি, শিলিগুড়ির আদালতেও একই পরিস্থিতি, জনস্বার্থ মামলায় প্রেক্ষিতে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডির হানা সকাল থেকে। চন্দন লৌহর টালার ফ্ল্যাটে ইডির তল্লাশি চলছিল, বাড়ির 5 তলায় চলছিল তল্লাশি। 4 থেকে 5 জনের ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং ইডি আধিকারিকদের মধ্যে মহিলা আধিকারিকেরাও তারা কিন্তু সেখানে পৌঁছে যান। এর আগে এই চন্দন লৌহর যে ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনে, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে সিবিআই এর হানা হয় এবং আজকে সকাল থেকে ফুল ফেসে ইডি আধিকারিকদের যে তল্লাশি চলছে, অর্থাৎ ইডি অ্যাকশনে একেবারে সকাল থেকে রয়েছে। এবং অন্যদিকে সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি সেখানেও তল্লাশি চলেছে এবং অন্যদিকে এই বাড়িতেও, অর্থাৎ প্রায় 4 ঘন্টার বেশি সময় পরে চন্দন লৌহর বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকেরা এবং সকাল থেকে চন্দন লৌহের বাড়িতে এই ইডির তল্লাশি চলছিল। চন্দনের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকে সকাল থেকে যেটা দেখা গিয়েছিল, এই সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে দেখা গিয়েছিল যে ইডির তল্লাশি চলছে এবং প্রায় অনেক ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং ইডি বেরিয়ে গিয়েছে তার ঘর থেকে। কি কি বিষয় এখনো পর্যন্ত উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই চন্দন লৌহ ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হওয়ার সুবাদে চন্দন লৌহ বিনা টেন্ডারে বা টেন্ডার দুর্নীতি করে আরজিকর হাসপাতালে তার ক্যাফেটেরিয়া বানিয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখি, সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন 3টি কোম্পানিকে বাইপাস করে এই চন্দন লৌহ, যার কোনো ট্রেড লাইসেন্সও ছিল না বলে আমরা জানতে পেরেছি, এই চন্দন লৌহকে এই ক্যাফেটেরিয়া বানানোর বরাত দেওয়া হয়েছিল সেখানে। এবং মূলত এই নিয়ে তদন্ত, অর্থাৎ আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তেই ইডির আজকে চন্দন লৌহর টালার যে ফ্ল্যাট রয়েছে, আশীর্বাদ নামে যে হাউজিং, সেই ফ্ল্যাটের একেবারে ওপরে 5 তলায় সেখানে চন্দন লৌহ থাকেন তার পরিবার নিয়ে। তার বাড়িতে সকাল 6টা নাগাদ যান এবং সেখানে গিয়ে তারা তল্লাশি শুরু করেন। মূলত তারা যে প্রশ্নগুলো চন্দন লৌহকে করেছে এবং আমরা দেখতে পেয়েছি ছাদে দাঁড় করিয়ে রীতিমতো চন্দন লৌহকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি আধিকারিকেরা। চন্দন লৌহর সঙ্গে সন্দীপ ঘোষের সম্পর্ক কি করে তৈরি হলো, কিভাবে এই টেন্ডার তিনি পেয়েছিলেন, আর্থিক লেনদেন কোনো কিছু পেছনে হয়েছিল কিনা, বললে সেটা কিভাবে হয়েছিল, এই যাবতীয় তথ্য। এবং ইডি আধিকারিকেরা যখন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পর তারা যখন সেখান থেকে বেরিয়ে যান, তখন কিন্তু আমরা তাদের হাতে দেখেছি বেশ কিছু ডকুমেন্ট, অর্থাৎ ইডি যে তথ্য চাইছিল বা হার্ড কপি মূলত এই লেনদেন বা টেন্ডার সংক্রান্ত, সেইগুলো তারা উদ্ধার করতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি ইডি সূত্রে। এবং সেগুলোকে তারা বাজেয়াপ্ত করে সেখান থেকে বেরিয়ে যান। তবে এই যে চন্দন লৌহর সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষের দীর্ঘ, বলা যেতে পারে এটা ঘনিষ্ঠ সম্পর্ক, দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, তার সুবাদেই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে মূল অভিযোগ আর্থিক দুর্নীতির এবং যিনি এই মুহূর্তে গড়াদের পেছনে রয়েছেন, সেই সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই এই চন্দন লৌহকে ক্যাফেটেরিয়া বানানোর ভাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ বিনা টেন্ডারে। কেননা আরজিকর হাসপাতালের মধ্যে একটা সরকারি প্রতিষ্ঠান, তুমি জেনে থাকবে, বা সরকারি যে প্রতিষ্ঠানগুলি হয় সেখানে কিন্তু সরকারি নিয়মে টেন্ডার ডেকে জনসমক্ষে, সর্বসমক্ষে সেই টেন্ডার পাস হয় এবং যে পায় তার নামও সেখানে উল্লেখ করা হয়। এক্ষেত্রে কিন্তু 3টি কোম্পানিকে বাইপাস করে চন্দন লৌহকে ক্যাফেটেরিয়া বানানোর বরাদ দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি আমরা। এবং মূলত সেই আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তে আজ ইডি আধিকারিকেরা গিয়েছিলেন এবং প্রায় 4.5 ঘন্টা তারা তল্লাশি করার পর বেশ কিছু ডকুমেন্ট তারা হস্তগত করে সেখান থেকে বেরিয়ে যান। সুদীপ্ত, একদমই, অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। কালিন্দিতেও কিন্তু ইডির তল্লাশি চলছে। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যখন চন্দন লৌহের বাড়িতে এই ইডির তল্লাশি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকেরা প্রায় 4 ঘন্টা তল্লাশির পর, অন্যদিকে আরজিকর কাণ্ডের দুর্নীতির জন্য এবার চন্দন লৌহর টালার ফ্ল্যাটে ইডির তল্লাশি যেমন একদিকে চলল, 5 তলায় চলেছে ইডির তল্লাশি। 4-5 জনের ইডি আধিকারিকরা দলে ছিলেন এবং মহিলা আধিকারিকও ছিলেন। ঠিক একইভাবে কালিন্দিতেও কিন্তু এই ইডির তল্লাশি চলছে। কালিন্দিতেও ইডির তল্লাশি চলছে এবং সকাল থেকে এই কালিন্দি ইডির স্ক্যানারে রয়েছে। কালিন্দিতে ওষুধের দোকানে ইডির হানা, সন্দীপ ঘনিষ্ঠের দোকানে এই ইডির হানা এবং মেডিকেল ইকুইপমেন্টের যিনি ওনার, এমনটাই জানা যাচ্ছে। কালিন্দিতে ওষুধের দোকানে ইডির হানা।
আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কালিন্দিতে ইডির হানা এবং এই কালিন্দিতে যেখানে ইডির হানা চলছে তার সঙ্গে সন্দীপ ঘোষের কি যোগসূত্র রয়েছে এবং কি জানতে পারছো? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে, তবে থেকে সন্দীপ ঘোষকে কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। তারপর থেকে কিন্তু একাধিক র্যাকেটের হদিশ পাওয়া গেছে এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই যে কালিন্দি যেখানে এই মুহূর্তে কিন্তু চলছে ইডি তল্লাশি অভিযান C28 অক্সের মেডিকেল শপ, একতলায় মূলত এই মেডিকেল শপ অবস্থিত এবং সেখানেই কিন্তু আজকে সকালবেলা থেকে ইডি ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে মেডিকেল শপ, এর কাজ মূলত কি ছিল? এর কাজ ছিল হচ্ছে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট এবং অক্সিজেন প্ল্যান্ট এইটা বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা, অর্থাৎ এখান থেকে বিভিন্ন হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করা হতো। এবং এই যে আরজিকর হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করা হয়েছে, এটা মূলত সন্দীপ ঘোষ যে সময় অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষের হাত ধরেই কি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহের কাজ হয়েছিল। এই যে মেডিকেল শপ সেখানে কি কোনোভাবে যুক্ত ছিল? এবং যে হাসপাতালগুলোতে মূলত শুধু আরজিকর নয় মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করা হয়েছে, সেইখানে কি যে টেন্ডার ছাড়াই কি করা হয়েছে নাকি টেন্ডার ছিল সেটা সম্পূর্ণ অস্বচ্ছ? যে অভিযোগগুলো ইডিদের কাছে এসেছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে দেখা যাচ্ছে সকালবেলা থেকে ইডির তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত প্রায় 5 ঘন্টা অতিবাহিত। ইডি কিন্তু এখানে বিশেষ যে নথি রয়েছে সেই নথিপত্রগুলো কিন্তু এখানে তদন্ত করে দেখছেন। ইডি তদন্তকারী যারা আধিকারিক তারা কিন্তু সমস্ত নথিকে কিন্তু খুঁটিনাটি বিষয়কে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু স্থানীয় সূত্রের যে খবর, দীর্ঘদিন ধরে কিন্তু এই যে C28 যে বাড়ি তার একতলায় যে ভাড়া নিয়ে যে মেডিকেল শপ, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এখানে চলতো এবং এখানে কিন্তু মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহ করা হতো। অর্থাৎ সেখানে কি দুর্নীতি করা হয়েছে? যে হাসপাতালগুলো সেই ইকুইপমেন্ট যেত, যে হাসপাতালগুলোতে যেত, সেখানে যে টেন্ডার রয়েছে সেই টেন্ডার কি সন্দীপ ঘোষ পাইয়ে দিয়েছিল? একাধিক প্রশ্ন কিন্তু জন্মাচ্ছে এবং সেই টেন্ডারকে একাধিক প্রশ্ন যেমন জন্মাচ্ছে এবং একই দিকে ইডির তল্লাশিও চলছে। তুমি পুরো বিষয়টির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, কালিন্দিতে একটি ওষুধের দোকানে চলছে তল্লাশি, যেখানে মেডিকেল ইকুইপমেন্টস যে রয়েছে এবং তারই সরবরাহ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে শুধুমাত্র কালিন্দিতেই নয়, শুধুমাত্র এই আরো বেশ কিছু জায়গাতেই যে তল্লাশি চলছিল, অর্থাৎ তালাতে যে তল্লাশি চলছিল এমনটাই নয়। অন্যদিকে আরজিকর দুর্নীতিকাণ্ডের ইডি হানা একেবারে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতেও সকাল থেকে এই ইডির তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ইডির হানা চলছে, আমরা দেখছিলাম যে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে, সেখান থেকে কি আপডেট উঠে আসছে? একেবারে এখনো পর্যন্ত এখানে থেকে কোন রকম কোনো আপডেট পাওয়া যায় না, কারণ দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করার পরে তারা যখন ইডি আধিকারিকরা এই ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু দ্বিতীয় তলায় সমস্যা হয়, কারণ ওই রুমের চাবি কারোর কাছে ছিল না। তো বাইরে থেকে একটি মেকানিককে ডাকা হয়, যে যিনি কিনা তালা গড়ার কারিগর, তাকে আনা হয়। তিনি কিন্তু এখনো পর্যন্ত এই বাড়ির মধ্যে আছে। বাইরে থেকে যেটা আমরা অনুমান করছি বা যেটা একটা আওয়াজ আসছে, যেটা কি মনে হচ্ছে সম্ভবত যে তালাগুলো সেই তালার চাবি বানানোর চেষ্টা করছে। যদি তালা খুলতে পারে তারপরে সেই দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলাতে তারা ইডি আধিকারিকরা প্রবেশ করবে এবং তার ভেতরে কি আছে সেটাই কিন্তু দেখার চেষ্টা করছে। বাইরে কিন্তু স্থানীয় মানুষজন তারাও কিন্তু অপেক্ষা করছে একদিকে দেখার জন্য। আমরাও কিন্তু বাইরে অপেক্ষা করছি ভেতর থেকে, যে যখন ইডি আধিকারিক বার হওয়ার পরেই তারা কি নথি কি তথ্য ভেতর থেকে আনতে পারে সেটা অপেক্ষায় নজর রাখো তুমি জাহাঙ্গীর। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। দেখুন, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যখন আমরা কান পাতবো তখন একটা বিষয় এখন উঠে আসছে, তা হচ্ছে আরজিকর কাণ্ড। সেদিকে আমাদের নজর তো রয়েছে। তবে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। অভিযোগ, বাইকে করে এসে গুলি চালায় কিছু দুষ্কৃতী। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তদন্তে হাসনাবাদ থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি কারণে গুলি চলে তার কি এখনো পর্যন্ত জানা গিয়েছে? ইতিমধ্যে যে ব্যবসায়ীকে গুলি করা হয়েছে তার পরিচয় বা কি রয়েছে? দেখো, তোমার প্রথমেই জানি বছর 45 প্রায় 50-এর এই শাহজাহান শেখ বাড়ি হচ্ছে হাসনাবাদ থানার নোয়াপাড়ায়। আজকে সকাল 7টা নাগাদ তিনি বসিরহাটে একটি ব্যবসায়ী কাজে আসছিলেন। জানা গেছে এই ব্যবসায়ী কিন্তু ছাগল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং পিপা, অর্থাৎ বসিরহাট মালঞ্চ রোডের যে পিপা
যে রয়েছে জায়গা, সেখানে একটি জায়গায় রাস্তার উপরে তাকে পিছন দিক থেকে গুলি চালায় তার প্রায় পেটের ওপরে গুলি লাগে। তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা যথেষ্ট সংকটজনক। এই ঘটনায় তড়িঘড়ি সাত সকালে গুলিকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যবসায়ীকে কি কারণে গুলি করলো? পুরনো শত্রুতার জের, না ব্যবসায়ী বিবাদের জের, না অন্য কোনো কারণ আছে, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে ব্যবসায়ীর কিন্তু চিকিৎসা চলছে বসিরহাট হাসপাতালে। পাশাপাশি এর সঙ্গে কারা যুক্ত, কতজন দুষ্কৃতী আসলো, কিভাবে আসলো, সেটা কিন্তু পুলিশ এসে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের বয়ান নিচ্ছেন এবং এই দুষ্কৃতীদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে আসাবাদ থানার পুলিশ। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যেহেতু এটা সাত সকালের ঘটনা, যেহেতু এলাকায় যথেষ্ট প্রভাব পড়েছে, স্থানীয় বাসিন্দারা জানছে আচমকাই কয়েকজন দুষ্কৃতী আসে বাইকে করে এবং গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়। এখন এই ব্যবসায়ীর সঙ্গে তার কোন ঘটনার ক্ষেত্রে এই দুষ্কৃতীরা গুলি চালালো, এটাও তদন্তকারীরা মাথায় রেখে কিন্তু তদন্ত ধাপে ধাপে এগোতে চাইছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে এই গুলিকাণ্ডে। বেশ অনেক ধন্যবাদ সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ডাক্তাররা 1 মাস 3 দিন হয়ে গেল, এখনো অভয়ের খুনিরা ধরা পড়েনি, এখনো দুর্নীতির চক্রের পর্দা ফাঁস করা যায়নি। সাধারণ মানুষ বিচার চাইছে। আপনাদের সামনে ডক্টর পূর্ণব্রত গুণ আমাদের যে প্রেস রিলিজ, সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছে। তারপর আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমাদের সামনে রাখবেন। এখানে সব নেতৃত্বরা আছেন, তারা উত্তর দেবেন। পূর্ণদা। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জুনিয়র ডাক্তার আন্দোলনের বিশেষ পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন। পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রীর বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট 5 দফা দাবি, যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি, সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না। গত 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর পরপর 2টি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল, তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন। বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন, অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন। জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না। আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থেকেছে, অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই। জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান, কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনো হুমকি এবং সিন্ডিকেট চক্রের পান্ডারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না। উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারতপক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো। প্রতিদিন সংবাদপত্রে অভয়ার মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে সমস্ত হাড়হিম করা তথ্য এবং দুর্নীতির সাথে যুক্ত যে বিশাল চক্রের কথা সামনে আসছে, সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না। আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। এতে আমরা আজকে যারা একসঙ্গে আছি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ আছে, মেডিকেল সার্ভিস সেন্টার আছে, সার্ভিস ডক্টরস ফোরাম আছে, আর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে, যার মধ্যে 7টি কনস্টিটিউয়েন্ট অর্গানাইজেশনস আছে।
আমরা আমাদের যৌথ বিবৃতি শুনেছেন, আমাদের কাছে কপি আমরা দিয়ে দিচ্ছি। এটা আমাদের সরকারের কাছে আবেদন, একটু সংবেদনশীল হয়ে সদর্থক ভূমিকা নিন, যাতে আমাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং যাদের সাথে সমগ্র শুধু চিকিৎসক সমাজ না, আমাদের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ যাদের সমর্থন আছে। আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধা হয়, আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি, আমরা সেই পরিশ্রম করছি। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন। এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল, তাদের সরিয়ে রেখে তদন্ত, এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর কোনো দাবি নয়। অতীতে এই উদাহরণ বহুবার আছে। যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে, তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে, স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে, তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে। আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না, আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক। যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সব জায়গা থেকে, এখনও কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন। এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয়, সেটা জনগণ, জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি। আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন, তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো, ফলে এই আন্দোলন আরো শক্তিশালী হলো, নাম্বার 1। নাম্বার 2, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর, এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে। স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে, তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান, তাহলে 5 দফা দাবি যেটা WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রেখেছে, যে অত্যন্ত ন্যায়সঙ্গত, সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত। না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক, আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক, সাধারণ মানুষ চিকিৎসা পাবে, সব আমরা চাইছি, কিন্তু ন্যায় বিচার আগে হোক। ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তোমরা কাজে ফিরে যাও, এটা আমরা বলতে পারি না। তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয়, আন্দোলন আরো তীব্রতর হবে। আইএমের পক্ষ থেকে একজন বলবেন, আইএমের পক্ষ থেকে বলবেন, তারপর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় শাখার পক্ষ থেকে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। যে বাচ্চা ছেলেগুলো প্রায় 34 দিন 33 দিন ধরে আন্দোলন করছে, তাদের যে দাবি সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত। সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন। আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না, তারা কাজেই ফিরতে চায়। সুতরাং একটু সংবেদনশীলতা, একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রী, সেই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে, অবিলম্বে ভেঙে দিতে হবে। আস্তে আস্তে একজন বলবেন। আপনার একটা কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতেই বলছি, কালকে আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি যে 2007 সালে রিজওয়ানুর হত্যার সময় তৎকালীন বিরোধী নেত্রী, এখন আমাদের মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যারা পোস্টে বসে আছে তাদেরকে সরান, সরকার সরাচ্ছেন। তখন কিন্তু
যে কমিশনার পুলিশ প্রসূন মুখার্জিকে ছড়ানো হয়, গৌতম চক্রবর্তীকে আনা হয়। সেটা আপনাদের এই দাবিটা তো খুব সঙ্গত, সেটা প্লেস করতে পারেন। সেকেন্ড, আমার একটা অ্যাডভাইস কিংবা আমাদের এর পক্ষ থেকে, আজকে ডাক্তাররা 34 ধরে আন্দোলন করছেন, একটা পুরো ডেডলক সিচুয়েশনে গেছে। আমাদের অফিস কাছাকাছি, আমরা মাঝে মাঝে আসছি, আমরা যতটা পারছি তাদের পাশে রয়েছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে, আপনাদের সিনিয়র ডাক্তার যারা ডাইরেক্ট তারা কেন ইউ টেক আ প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, যদি ঘুম ভাঙাতে হয় আপনারাও ঠিক আছে সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে। আচ্ছা, আমরা বলতে চাইছি যে যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে যাদের নিয়ন্ত্রণে ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়। ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা, বেড বাড়াতে হবে হাসপাতালের তবে এক্ষেত্রে একেবারে প্রমাণ হয়ে গেল যে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকেরা। আরো বড় আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।